আজ টেট বছর বছর নিয়ম করে টেট হচ্ছে, গত বছর টেট হয়েছে, এবছর টেট হলো, কিন্তু নিয়োগটা কোথায়? নিয়োগটা কোথায়? যদি একটু পিছিয়ে যাই, 2014 সালে টেটে বিস্তর দুর্নীতির অভিযোগ এখনো তোলপাড় রাজ্য, আটকে আছে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। 2017, 2022 ঘটা করে টেট হয়েছে, এবারও ঘটা করে টেট হলো, কিন্তু 2017, 2022-এর কোনো নিয়োগ এখনো পর্যন্ত হয়নি। সব থেকে বড় কথা, 2022 যেখানে কোনো রকম আইনি জটিলতা নেই, কোনো মামলা হয়নি, তারও নিয়োগ হয়নি। অথচ একটা সময় দেখেছিলাম পর্ষদ সভাপতি গৌতম পাল, তিনি বলেছিলেন নিয়োগ হবে, কিন্তু কোথায় কি? কোথায় কি? আরও একটা টেট হয়ে গেল। যারা পরীক্ষা দিতে গেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারাও অনেকে বলছেন হ্যাঁ পরীক্ষা দিচ্ছি, চাকরি হবে কিনা আমরা কেউ জানি না। হ্যাঁ, এটাই হচ্ছে এই অবস্থা। সব থেকে বড় কথা, এ রাজ্যে মাধ্যমিকে এক ধাক্কায় পরীক্ষার্থীর সংখ্যা 4 লাখ কমে, এক ধাক্কায় টেট পরীক্ষার্থীর সংখ্যা 3 লাখ কমেছে। গতবার 6 লাখের কাছাকাছি, আর এবার 3,09,000। আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। আজ আমাদের আলোচনার বিষয় আলোচনা চালিয়ে নিয়ে যাব, তবে তার আগে কয়েকটা রাজনৈতিক প্রতিক্রিয়া দেখাই। কুণাল ঘোষ তিনি কি বলছেন আজকের টেট নিয়ে, সুকান্ত মজুমদার তিনি কি বলছেন। একটা এন্ট্রান্স পরীক্ষা দেয়া উত্তীর্ণ মানেই আপনি শূন্য পদের মধ্যে ঢুকে পড়ছেন, এটা কোনো জমানায় কোনো রাজ্যে কোনো সিস্টেমে এই কথাটা ছিল না। আজকে দেখার মতো বিষয়, প্রশাসন স্বচ্ছতার সঙ্গে সুন্দরভাবে টেট পরীক্ষা গ্রহণ সম্পন্ন করছেন। তাদের সকলকে শুভেচ্ছা। টেট পরীক্ষা তো বাৎসরিক প্রহসন দিবস, এটা টেট পরীক্ষা বলা উচিত না। অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, আপনি ফর্ম ফিল আপ করবেন, ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা, তারপরে দেখা যাবে পরীক্ষা ভালো দিয়ে এসে বাবা মাকে বলবেন যে চাকরি হবে, পরে দেখবেন পাশের বাড়ি 3rd ডিভিশনে পাশ করা তৃণমূল নেতার ছেলের চাকরি হয়ে গেছে, অথবা যে 15 লক্ষ টাকা দিয়েছিল তার চাকরি হবে। তো বাৎসরিক প্রহসন দিবসের শুভেচ্ছা থাকবে। আসুন আজকে এ নিয়ে আমরা আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন বিশিষ্ট অতিথিরা। আমার একদম বাঁ দিকে রয়েছেন 2014 সালের টেট উত্তীর্ণ লিটন পাল। লিটন বাবু, স্বাগত আপনাকে। লিটন বাবু ঠিক পাশে রয়েছেন 2022 সালে টেট উত্তীর্ণ পামেলা দাস। পামেলা দেবী, আপনাকে স্বাগত। আমার বাঁ দিকে রয়েছেন সঙ্গীতা শর্মা, ইনিও 2014 সালে টেট দিয়েছেন, পাশ করেছেন। ডান দিকে রয়েছেন বিজেপির তরফ থেকে অধ্যাপক দেবাশিস চৌধুরী। দেবাশিস দা স্বাগত। একদম ডান দিকে রয়েছেন বিশ্লেষক অনিন্দ সিনহা রায়। অনিন্দ দা স্বাগত। বাইরে থেকে আলোচনায় যোগ দিয়েছেন বামেদের তরফ থেকে আইনজীবী সায়ন ব্যানার্জি। সায়ন, তোমাকেও স্বাগত। আমরা যাব আলোচনা, 1 ঘন্টার আলোচনা। তবে তার আগে আমার মনে হয় যারা টেট পাশ করে আছেন তাদের কাছে যাওয়াটা উচিত, কারণ তারা অনেক স্বপ্ন নিয়ে পরীক্ষাটা দিয়েছিলেন, অনেক আশা নিয়ে পরীক্ষাটা দিয়েছিলেন, অনেক কষ্ট করে পরীক্ষাটা দিয়েছিলেন। প্রথমে একটু সঙ্গীতা দেবী, আপনার কাছে একটু যাই। আপনি তো 2014 সালে টেট দিয়েছিলেন, টেট পাশ করেছিলেন। একটু সেই দিনটার কথা জানতে চাইবো। একটু যদি আমরা মনে করি, বাদুর ঝোলা হয়ে পরীক্ষা দিতে গেছিলেন চাকরি প্রার্থীরা, আপনারাও গেছিলেন। হ্যাঁ, আমরাও গেছিলাম মনে অজস্র স্বপ্ন নিয়ে, কিন্তু স্বপ্নটা আজকে আমাদের কাছে ঠিক সুকান্ত ভট্টাচার্যের ওই কবিতার লাস্টের 2টো লাইনের মতো, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যে পূর্ণিমার চাঁদ দেখে আজকে লক্ষ লক্ষ পরীক্ষার্থী বুক বেঁধে যাচ্ছেন পরীক্ষা দিতে গেছেন, শেষের পথে পরীক্ষা, সেই রকম একটা আলোর আশা দেখেই আমরা পরীক্ষা দিয়েছিলাম। 2014 থেকে আজকে 2023, আজকে আমাদের শেষ ঠিকানা স্কুলের বদলে রাস্তার ধার। কেন, কি কারণে, কি প্রয়োজনে, কিসের জন্য আমরা এই রাস্তায় বসে আছি, এইটার উত্তর আজকে জনসমক্ষে পরিষ্কার। কোর্টে যে পরিমাণ ভুরি ভুরি দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে, যে পরিমাণ দুর্নীতির ফলে আজকে পার্থ চ্যাটার্জি, মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা জেলে বর্তমানে বন্দী আছে, সেই পরিমাণ দুর্নীতির পরেও রাজ্য সরকার বা পর্ষদের টনকে এতটুকু পরিবর্তন নেই। তারা বছর বছর দুর্গাপূজার মতো নিয়োগটা করছে, টেটটা নিচ্ছে, অথচ নিয়োগের জন্য কোনো মাথা ব্যথা এনাদের মধ্যে নেই। 2020 সালে মাননীয় প্রেস কনফারেন্স করে 11ই নভেম্বর ঘোষণা করছেন 2014 টেট পাস ট্রেন্ড 20,000 ক্যান্ডিডেট আছে, তাদের প্রত্যেককে আমরা ধাপে ধাপে নিয়োগ করব। এটা কত সালে? 2020 সালের 11ই নভেম্বর। আচ্ছা, কোট আনকোট তার ভাষাটা ছিল 2014 ট্রেন্ড নট ইনক্লুডেড ক্যান্ডিডেটের সংখ্যা 20,000, 16,500 ইমিডিয়েট নিয়োগ, পরবর্তীতে ধাপে ধাপে 4,500 নিয়োগ সম্পন্ন হবে, সেটা ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে। কিন্তু সেই নিয়োগ প্রসেস চালু হওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাই 16,500 যে নিয়োগ আরটিআই করে, সেটাই এখনও ইনকমপ্লিট, সেখানেও 4,000 মতো সিট বাকি পড়ে আছে।
এই সমস্ত কীর্তিকলাপের মাঝখানে আবার নতুন করে টেটের পরীক্ষা হয়, সেই নিয়োগ এখনো অবধি স্থগিত, আর আমাদের নিয়োগটাও পড়ে রয়েছে। আচ্ছা, আজকে যেখানে সবাই বলছেন, একটা ছোট্ট কথা দিয়ে শেষ করি, সবাই যেখানে বলছেন টেট মানে চাকরি নয়, আমার প্রশ্ন টেট মানে চাকরি নয়। নিজে বলেছেন, হ্যাঁ, গৌতম পাল নিজেও বলেছেন টেট মানে চাকরি নয়। ঠিক আছে, টেট মানে চাকরি নয়, 3 বার ইন্টারভিউ কন্ডাক্ট করা মানে চাকরি নয়। যে দেশের রাজ্যের যিনি সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ঘোষণা মানে চাকরি নয়, কোর্টের অর্ডার মানে চাকরি নয়। তাহলে চাকরির মানেটা কি? এই রাজ্যে চাকরি পেতে গেলে কি করতে হবে, যার দৌলতে আমরা চাকরিটা পেতে পারবো, তাহলে আমরা সেই পথটাই অবলম্বন করতে পারি। যদি এত কিছু মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুললেন, চাকরির মানেটা কি, আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। 2022 পামেলা দেবী, আপনি 2022 মানে একটা বছর হয়ে গেল, আপনাদের কোনো আইনি জট রয়েছে? আমরা তো দেখেছি যারা মন্ত্রী রয়েছেন এ রাজ্যের কিংবা শাসক দলের নেতৃত্ব বারংবার একটা কথা বলেন, সরকার নিয়োগ দিতে চায়, সরকারের সদিচ্ছা রয়েছে, কিন্তু আইনি জট। আপনাদের কোনো আইনি জট আছে 2022-এ? 2017 সালের পর থেকে 2022 পর্যন্ত এই দীর্ঘ 5 বছর অতিক্রম করার পর, এই দীর্ঘ 5 বছরে নতুন করে টেটের কোনো ফর্ম ফিল আপ হয়নি। সেখানে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে 2022-এর 31শে মার্চের মধ্যে পর্ষদকে নির্দেশ দেওয়া হয় যে নতুন টেট নিতে হবে। পর্ষদ সেই আদেশ অমান্য করে এবং 2022-এর 29 নভেম্বর আমাদের নতুন টেটের নোটিফিকেশন বেরিয়েছিল এবং 11ই ডিসেম্বর 2022 তারিখে নতুন টেট অনুষ্ঠিত হয়েছিল। তো আজ আমরা প্রায় 1 বছর অতিক্রম করে গেলাম, আমাদের নতুন টেট হয়েছিল কিন্তু রেজাল্টও স্বচ্ছভাবে বেরিয়েছিল, আর 1 বছর অতিক্রম করার পর না আমরা পেলাম কোনো শূন্যপদ, না নোটিফিকেশন, কোনো ইন্টারভিউ হয়নি, রিটিনের রেজাল্ট বেরিয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না যে আমাদের জন্য কত শূন্যপদ রয়েছে, না বেরোলো কোনো ইন্টারভিউ নোটিফিকেশন, আর নিয়োগ প্রক্রিয়া সে তো কোন দূরস্থ। তাহলে প্রত্যেক বছর এদিকে ঘটা করে বছরের পর বছর টেট নেওয়া হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন, যারা আমরা 2017 থেকে 2022 এই দীর্ঘ 5 বছর অপেক্ষা করলাম, আমরা কেন প্রত্যেক বছর বছর টেট দিতে পারলাম না? আমাদের জীবন থেকে একটা করে টেট কেন মুছে গেল? আমরা দীর্ঘ 5 বছরে কেন একটাই টেট পেলাম? আবার যদিও বা পেলাম, তাহলেও আমাদের কেন ইন্টারভিউর কোনো নোটিফিকেশন বেরোচ্ছে না? এই দীর্ঘ 6 বছর ধরে আমরা যারা বঞ্চিত, আমাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করবার একটা সুযোগের অপেক্ষায় আমরা আছি, সেখানে আমাদের সুযোগ দেওয়া তো দূরস্থ, সেখানে প্রত্যেক বছর ঘটা করে টেট উৎসব পালিত হচ্ছে। আজও হলো টেট উৎসব, কিন্তু আমার প্রশ্ন এটাই যে টেট তো বছর বছর নেওয়া হবে, কিন্তু মাননীয় পর্ষদ সভাপতি 2022-এর টেট নেওয়ার আগে প্রেস কনফারেন্স করে বলেছিলেন বছরে ন্যূনতম 2 বার নিয়োগ দেব। সেখানে 2 বার নয়, আমাদের একবারও সুযোগ দেওয়া হলো না, আমরা কোনো ইন্টারভিউর নোটিফিকেশন পেলাম না, আমাদের নিয়োগ প্রক্রিয়াও শুরু হলো না। কিন্তু কেন এই জিনিসটা আমাদের সাথে কেন হচ্ছে? ডবল চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, মাননীয় পর্ষদ সভাপতি বলেছিলেন টেট পাস করে কেউ বাড়িতে বসে থাকবে না। আমরা এখন বাড়িতে বসে নেই, আমরা বসে আছি রাস্তায়। আমরা রাস্তায় বসে আন্দোলন করছি, অনশন করছি, ধর্ণা দিচ্ছি, কখনো বা বিকাশ ভবন, কখনো বা এপিসি ভবন, কখনো বা কালীঘাট, কখনো বা নবান্ন। যখন জানতে চাইছি আমাদের 2022 টেটের কেন ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ হচ্ছে না, সেজন্য আমাদের কাছে জুটছে কখনো পুলিশের ধাক্কা, কখনো পুলিশের ঘুষি, আর প্রিজন ভ্যানে তুলে জোর ধাক্কি করে আমাদের অ্যারেস্ট করে নেওয়া, কখনো বা কোনো সহযোদ্ধাকে ঘুষি, কিল, চড় এভাবে মারা হচ্ছে। কিন্তু আমাদের অপরাধ কি এটাই যে 2022 টেট স্বচ্ছ টেট? আমাদের এই টেটের ওএমআর এখনও পুড়িয়ে দেওয়া হয়নি, আমাদের এই টেটে কোনো দুর্নীতি নেই, আবার এই টেটে কোনো আইনি জটিলতাও নেই। তাহলে কেন আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান এখনও প্রকাশ করা হচ্ছে না? কেন আমাদের কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না? এক্ষুনি আমরা জানতে পারলাম একটু আগে কুণাল ঘোষবাবুর মন্তব্য আমরা দেখলাম যে এটা টেট একটা রিক্রুটমেন্ট একটা প্রসিডিওর মাত্র, কিন্তু তার মানে এই পরীক্ষায় অংশগ্রহণ করা মানে এটা নয় যে রিক্রুটমেন্ট প্রসেসের আওতায় আসা। এবং উনি শব্দটা ব্যবহার করেছেন কোনো জমানায় কোনো জমানায় হয়নি, কিন্তু কোনো জমানায় যদি না হয়ে থাকে, আমার প্রশ্ন, আমাদের 2022 টেটের সবার প্রশ্ন, 2012 টেট, 2014 টেট, 2017 টেট, প্রত্যেকটা টেটের পরেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান এসছে, প্রতিটা টেটের পরেই কিন্তু প্রত্যেক টেট নিয়োগের সুযোগ পেয়েছে। একমাত্র 2022 টেট যারা পাস করে আছে তারা কিন্তু বঞ্চিত টেট প্রার্থী। এবং গৌতম বাবু দায়িত্ব নেওয়ার পর এটা প্রথম টেট।
হ্যাঁ, গৌতম বাবু দায়িত্ব নেওয়ার পর প্রথম টেট উনি ঘটা করে সেই সময় বলেছিলেন আগে কি হয়েছে, এবার থেকে যা হবে স্বচ্ছ হবে, জোর গলায় বলছি আমি, এবং উনি এটা দৃঢ়তার সঙ্গে বলেছিলেন একাধিকবার। এটাও বলেছিলেন যে ওনার কাছে এই 2022 টেট ছিল স্বপ্নের টেট। তাহলে কোথায় গেল আপনার এই স্বপ্নের টেট? এই স্বচ্ছ টেট বলেই আমরা 2022 টেট যারা পাস করে বসে আছি, আমরা এই পাস করা পরীক্ষার্থীরা, তাহলে আমাদের প্রশ্ন, আমরা কি স্বচ্ছভাবে পাস করেছি? বেশ, আমাদের আসবো আপনার কাছে, আসবো। আপনি অনেকগুলো প্রশ্ন তুললেন, আমি প্রশ্নগুলো নোট ডাউন করেছি, একে একে যাব। 2014 টেট পাস করেছেন লিটন বাবু। লিটন বাবু, আপনারা 2014 টেট পাস, আপনারা করুণাময়ীতে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন। রাত 12টার পর পুলিশ আপনাদেরকে সরিয়ে দিয়েছিল। আমরা সেদিনকে রাত্রিবেলা টেলিভিশনে ইন জেনারেল 12টার পরে খবর যায় না, ইন জেনারেল 12টার পরে দেখানো হয় যেগুলো আমাদের রিপিট, কিন্তু সেদিনকে আমরা বাধ্য হয়েছিলাম দেখাতে, আমরা দেখিয়েছিলাম, আপনাদের কথা তুলে ধরেছিলাম। লিটন বাবু। হ্যাঁ, এখানে আমাদের মুখ্যমন্ত্রী সেই সুদূর, আমি একটু আগে ফিরে যাচ্ছি, 2020 সালে নভেম্বর মাসে যখন মুখ্যমন্ত্রী আমাদেরকে ঘোষণা করেন যে যারা এখনও পর্যন্ত পাশ করে রয়েছে 2014, তাদের মধ্য থেকে 20,000 আপাতত পাশ করা আছে বা পাশ করে এখনও বসে আছে, তো তাদের প্রত্যেককে নিয়োগ দিয়ে দেওয়া হবে, সেটা 20,000 সামথিং। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ঘোষিত যে ভ্যাকান্সি ছিল সেটা 16,500 ছিল এবং বাকিটা ছিল ধাপে ধাপে, সেটা 3,500 মতো। তো তখন পরীক্ষার ইন্টারভিউ হলো, সব কিছু হলো, এবং সব কিছু হওয়ার পরে দেখা গেল যে টোটাল 16,500 জায়গায় রিক্রুটমেন্ট হয়েছে 12,000 সামথিং, এবং বাকি 4,000 মতো সিট রিক্রুটমেন্ট হয়নি। তো সেক্ষেত্রে আমরা সেইটাকে টার্গেট করি এবং সেখান থেকে আমাদের এই করুণাময়ীতে রাত জাগা, এবং আমাদের একটাই দাবি ছিল যে বাকি যে রিক্রুটমেন্টটা জায়গাটা রয়েছে ফাঁকা, সেই জায়গাটাই আমাদের প্রত্যেককে রিক্রুটমেন্টটা দেওয়া হোক। তো সেখানে আমাদেরকে অবস্থান করতে আমরা করেছিলাম, কিন্তু সেখানে আমাদের সেইভাবে থাকতে দেওয়া হয়নি, একটা ইস্যুর মাধ্যমে আমাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল হয়তো। তো যাই হোক, এইভাবে যে চলে আসছে, আমরা বঞ্চনার দিনগুলো আমরা কাটাচ্ছি, দিন দিন আমাদের বঞ্চনা আরও বেড়ে চলেছে। আমাদের প্রত্যেকের পরিবার, ফ্যামিলি দিনে দিনে। বাড়িতে কে আছে লিটন বাবু? বাড়িতে মা রয়েছে, বাবা রয়েছে, ভাই রয়েছে, এবং টোটালটাই বাবা মায়ের ওপরেই চলছে আমাদের। আমি যেটা, তো বয়স হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, যথেষ্ট বয়স হয়েছে, তাদের পক্ষে এই মুহূর্তে আর সংসারটা চালানো হয়তো সম্ভব হচ্ছে না, তারপরেও তারা জোর করে চালাচ্ছে সংসারটা আমাদের মুখের দিকে তাকিয়ে, যে আমরা ভবিষ্যতে পড়াশোনা করেছি, তো ভবিষ্যতে হয়তো কিছু একটা করব বা চাকরি করব, সেই স্বপ্ন নিয়ে আমাদেরকে পড়াশোনা করিয়েছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমার বাড়ির পাশে কেউ টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে, কিন্তু আমি পড়াশোনা করে এতদূর জার্নিটা করে আমি চাকরিটা পাচ্ছি না। ঠিক আছে, তো এই জায়গাটা শুধু আমার একার নয়, আমাদের সঙ্গে যত সহপাঠী রয়েছে প্রত্যেকেরই সেম একই কন্ডিশন, প্রত্যেকের বাড়িতেই। এবং একটা বাস্তব কথা বলতে কি, আমাদের মতো যারা বেকার রয়েছে, সেটা মেয়ে হোক বা ছেলে হোক, প্রত্যেকেরই একটা জায়গায় একটু প্রবলেম, যে আমরা আমাদের লাইফকে এখান থেকে আর এগোতে পারছি না, অর্থাৎ আমরা ফিউচার আমরা যেতে পারছি না। একটা সাংসারিক জীবন, যেটা আমাদের যে টাইমটা, সেটা আমাদের স্পেন্ড হয়ে যাচ্ছে এই আন্দোলন করতে করতে। তো এই জায়গাগুলোতে কেউ আমাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করছে না আপাতত। ঠিক আছে, আমরা আমাদের মতো আপনার কাছে। আপনারা অনেকগুলো প্রশ্ন তুলে দিলেন, এক এক করে যাই। প্রথমে একটু অনিন্দ্যবাবুর কাছে যাই। অনিন্দ্যবাবু বিশ্লেষণ করেন রাজনীতির। অনিন্দ্যবাবু, সরাসরি প্রশ্ন, হয়তো পার্টিগত আক্রমণ করলে সেটা সায়ন করতে পারে, কিন্তু রাজনীতির বাইরে গিয়ে একটা সামাজিক প্রশ্ন করতেই হচ্ছে, সোসাইটির জন্য একটা প্রশ্ন করতেই হচ্ছে। কুণাল ঘোষ একটা কথা বললেন, সেখানে বললেন কোনো জমানায় কোনো রাজ্য, আমি কোনো জমানা কোনো রাজ্য বাদ দিলাম, আজ থেকে 10-15 বছর আগে এ রাজ্যেই নিয়ম করে এসএসসি হতো। কোথায়? তখন তো এরকম কোনো অভিযোগ ওঠেনি, এখন কেন এই অভিযোগ উঠছে? এখন কেন ঘাটলো সিস্টেমটা? আজকে পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলা হচ্ছে বারংবার, পার্থ চট্টোপাধ্যায়কে দেখে স্লোগান দিচ্ছেন সুব্রা দেবীর মতন মানুষ। কোথায় পার্থ দে? তাকে নিয়ে তো কোনোদিন কোনো প্রশ্ন ওঠেনি। আমি আপনাকে একটা কথা বলি, আমরা চাই যে কোনো ছাত্র, মানে চাকরি প্রার্থী, তারা চাকরিটা পায়। আমার প্রশ্নটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। না, একদম আমি আপনার প্রশ্নতেই আসছি। বাম জমানায় একটা সিস্টেম, আমি আপনার প্রশ্নতেই আসছি। কেন ঘাটলো? আমি আপনার প্রশ্নতেই আসছি। এই যারা টেটের পরীক্ষা নেওয়া, কোর্টের ভার্ডিক্টের মতো, যে না প্রতি বছর তোমাকে টেট নিতে হবে, সরকার তাদেরকে কথা দিয়েছিল যে হ্যাঁ প্রতি বছর আমরা টেট পরীক্ষা এক্সাম নেব। টেট এক্সাম তার জন্য প্রতি বছর নিচ্ছে এবং সুষ্ঠুভাবে নিচ্ছে, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমি মন্ত্রীর কাছ থেকে শুনলাম যে ওদের 2022-এর টেটটি সুষ্ঠুভাবে হয়েছে। দেখুন, ধাপে ধাপে আপনারা দেখেছেন 2014 সালে টেট তারা আস্তে আস্তে। বাবু, আমি যে প্রশ্ন করলাম আপনি সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন না। গোটা আমজনতা দেখছে, এইখানে যারা আছেন প্রত্যেকে দেখছেন। আমার খুব পরিষ্কার প্রশ্ন, পরিষ্কার বাংলায় বলছি, বাংলা খুব একটা খারাপ আমার নয়।
বাম জমানায় একটা সিস্টেম ছিল, সিস্টেমটা কেন ঘাটলো 11 পদ? বাম জামানায় যদি সিস্টেম বলতে চান, বাম জামানার সিস্টেম বলে কিছু ছিল না, মানে চিরকুটে SSC হতো চাকরি না, হতো। বাম জামানায় টেট হতো চিরকুটে না, চাকরি হতো, প্রাইমারি পরীক্ষা হতো না। না। আমি বলছি বাম জামানার কথা বলছেন তো আপনি, বাম জামানার সিস্টেমের কথা বলছেন। বাম জামানায় যাদের হোল টাইমার তাদের বাড়ির লোকেরা চাকরি পারতো, বাম জামানার কথা কি বলছেন? আচ্ছা, বাম জমানায় ধর্নাতলে আমরা দেখিনি কাউকে বসতে। আমার সরাসরি প্রশ্ন, বাম জমানায় এই রকম চাকরি প্রার্থীদের আমরা দেখিনি কেন রাস্তায়? বাম জামানায় তো বলছি, বাম জামানায় কেমনভাবে চাকরি হতো সেটা আমরা দেখেছি, সেই সময় আমরা দেখেছি। বাম জামানা নিয়ে আমরা কথা বলতে চাই না, চাকরি কেন কথা বলতে চাই না? অবশ্যই কথা বলতে হবে, না না, অবশ্যই কথা বলতে হবে। আবারও বলছি, এটা কোনো রাজনৈতিক প্রশ্ন নয়, এটা কোনো রকম রাজনৈতিক প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে একটা সময় দেখুন, বাম জমানায় আমরা পড়াশোনা করেছি, আমাদের সিনিয়রদের দেখতাম বা আমাদের সহপাঠীদের দেখতাম, তারা এসএসসির জন্য প্রিপারেশন নিতে, অনেকে চাকরি পেয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, সেই সময় এসএসসি হতো বা প্রাইমারির একটা পরীক্ষা হতো, সেই সিস্টেমটা হঠাৎ করে 11 পর ঘাটলো কেন? সেটা কি কেউ উদ্দেশ্য করে ঘটেছে নাকি ঘটে গেছে সময়ের দাঁড়িয়ে? প্রবলেম হয়েছিল বলেই তো ওনারা কোর্টে গেছেন, কিছু সিস্টেমের অসুবিধা ছিল বলেই তো কোর্টে গেছেন। এখন সরকার যেটা করছেন যে সুষ্ঠুভাবে নিয়োগটা হোক, পরীক্ষাটা সুষ্ঠুভাবে হোক, যোগ্য প্রার্থীরা চাকরিটা পাক। প্রথম কথা হচ্ছে যে ভাবতে খারাপ লাগে, আমি আসছিলাম এখন রাস্তা দিয়ে, আমার এলাকার 3টি স্কুলে টেটের পরীক্ষা হচ্ছে। আমি এই পরীক্ষার্থীদের মুখগুলো দেখছিলাম, বিশ্বাস করো। তারপরে ভাবছিলাম যে এই পরীক্ষা দেওয়ার পরে এরা ইন্টারভিউ দিতে যাবে, নাকি পরীক্ষা দেওয়ার পরে এদের সাথে আবার কোনো না কোনো আন্দোলন মঞ্চে দেখা। পশ্চিমবাংলার বুকে শিক্ষক হওয়ার জন্য এখন প্রাথমিক শর্ত যেটা দুটো, হয় এক, তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হবে, তুমি যদি সেটা না দিতে পারো তাহলে তোমার জায়গা হচ্ছে রাস্তা। তুমি যদি আমাকে মিনিট খানেক সময় দাও, আমি তোমাকে এলাবোরেট করে 2-3টে কথা বলি। যে যিনি রাজনৈতিক বিশ্লেষক এত কিছু বাম জামানা টাম জামানা বললেন, এরা একবারের জন্য স্বীকার করবে না যে দেশ স্বাধীনের পর থেকে পশ্চিমবাংলার বুকে যে স্কুলের নিয়োগ হতো, সেই স্কুলের নিয়োগ করতো স্কুলের ম্যানেজিং কমিটি। এমনকি আমরা সরকারে আসবার পরেও সেই স্কুলের ম্যানেজিং কমিটি নিয়োগ করতো, কিন্তু সেই প্রসেসটা ঠিক ছিল না। সেই প্রসেসটা ঠিক ছিল না বলেই পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশন গঠন হয়েছিল 1998 সালে আমাদের সরকারের আমলে। 1998 থেকে 2011 সাল প্রতি বছর নিয়ম করে স্কুলের মধ্যে নিয়োগ হয়েছে। আমার কথা হচ্ছে পরীক্ষা নয়, নিয়োগ হয়েছে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আসলে তুমি যদি দেখো এই যে প্রাইমারি স্কুলগুলোকে তুলে দেওয়ার ধান্দা চলছে। একদম সহজ কথা তোমাকে আমি বলছি, চারিদিকে ইংলিশ মিডিয়াম গজাবে, প্রাইমারি স্কুল, সেখান থেকে সরকার তার যা অর্থ ইত্যাদি ইত্যাদি ব্যয় হয় তা আস্তে আস্তে কমাবে। তুমি আমাকে একটা কথা বলো তো, 2012 সালের টেট, তা নিয়ে বিস্তর অভিযোগ সামনে এসছে। 2014 সালের টেট, তা নিয়ে এখনো কোয়েশ্চেন মার্ক রয়েছে। 2017 সালের টেট, তার পরীক্ষা হয়েছে সম্ভবত 21 বা 22-এ, খুব ভুল না করলে। তারপর তার রেজাল্ট বের করানোর জন্য যারা পরীক্ষার্থী ছিলেন তারা আদালতে গিয়ে বলেছেন যে আমাদের রেজাল্ট পর্যন্ত বেরোচ্ছে না, রেজাল্ট বেরোনোর জন্য মামলা হয়েছে। তারপর তার রেজাল্ট বেরিয়েছে, তারপর তারা ওই যে করুণাময়ীতে 2014 সালের যারা টেট পাস, তারাও যেমন লড়াই আন্দোলন করছিল, 2017-ও গিয়ে বসে পড়েছিল ওখানে, আমি খুব ভুল না করলে। তার পরবর্তীকালে গত বছর 2022 সালের টেট, এবছর 2023 সালের টেট। এখন তুমি বিষয়টা দেখো, একটা রাজ্যের সরকার ক্ষমতায় আছে প্রায় 9 করে 2011 থেকে 2023 সাল। মমতা বন্দ্যোপাধ্যায় 2012 সালে বলেছিলেন আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার 100% কাজ হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পিটিআর রেশিও থাকার কথা স্কুলের অভ্যন্তরে, ছাত্র শিক্ষক যে রেশিও থাকার কথা, সেই রেশিও কোথাও গিয়ে দাঁড়িয়েছে 1:85। তা সত্ত্বেও সায়ন, রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন শূন্যপদ 781। আসবো তোমার কাছে, আসবো তোমার কাছে। দেবাশিস বাবু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। দেবাশিস বাবু, আপনাদের তরফ থেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ভয়ঙ্কর অভিযোগ করেছেন কয়েক মাস আগে, সেপ্টেম্বরে। তিনি বলেছেন টেট নেওয়ার উদ্দেশ্য বা পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো, 25 কোটি লাভ হয় রাজ্য সরকারের টেট পিছু। এই অভিযোগটা কেন করছেন আপনারা? না, সে তো টাকা কামানোর উদ্দেশ্য দাঁড়াচ্ছে। যখন টেট পরীক্ষার পরে চাকরি দেবে না, তার মানে টাকা কামানোর জন্য পরীক্ষাগুলো নিচ্ছে, পরিষ্কার বোঝাই যাচ্ছে। কিন্তু কুণালবাবু যেটা বললেন যে টেট মানে চাকরি নয়। ঠিকই, টেকনিক্যালি উনি কারেক্ট, কিন্তু টেট পরীক্ষাটা কিসের জন্য? এলিজিবল ফর টিচিং, মানে এবার যারা এই পরীক্ষা পাস করেছে টেট, তারা এলিজিবল ফর টিচার, প্রাইমারি হোক সেকেন্ডারি হোক, তাদের এলিজিবিলিটি টেস্ট। এরা এখন এলিজিবল হয়ে গেছে ফর দ্য টিচিং পোস্ট, টিচিং করার জন্য এরা এলিজিবল। রাজ্য সরকার যদি মনে করে তাদের টিচার দরকার নেই, স্কুলগুলোতে তালা লাগিয়ে দিক।
এবং মাননীয়তা বলছেন চপ শিল্প আর কি কি শিল্প বলছেন, তাহলে ঘটা করে টেট পরীক্ষা নিচ্ছেন কেন? টেট পরীক্ষা না নিয়ে উনি চপ শিল্পের পরীক্ষা নিক, উনি কাটলেট আর এগরোল আর চাউমিনের উনি ইন্টারভিউ নিন, এগুলো উনি করুক। কেননা এই প্রহসন করে ছাত্র যুব সমাজকে তাহলে বীজ দিয়ে মেরে ফেলুক, কেননা এই চলতে পারে না। পশ্চিমবঙ্গের রাজ্যে আপনি বলছেন 780টা মাত্র রিক্ত পদ, আমি বলছি না। মানে শিক্ষামন্ত্রী বলেছেন, আমি সেটাই বললাম, 781 বলেছেন। পুরো শিক্ষা দপ্তর জেলে, এরা জানেই না কটা রিক্ত স্থান আছে। আর আমার কমরেড ভাই পুরোটা ভুল বলেনি, আমাদের মতাদর্শগত বিরোধ আছে, কিন্তু এটা সত্যি কথা। স্কুল সার্ভিস কমিশন হোক, যেরমভাবেই হোক, আগে যে কোনো সরকার হোক, আগে সে ডিক্লেয়ার করবে যে এতগুলো রিক্ত পদ, এতগুলো ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির এগেনস্টে আমি টিচার নিয়োগ করব। সেই টিচার নিয়োগ করার জন্য তাদের এলিজিবিলিটি পরীক্ষা দিতে হবে। প্রসেসটা উল্টো। এই রাজ্য সরকার সোজা 2022 টেট উত্তীর্ণ পামেলা দেবী যে কথাটা বললেন, কত শূন্যপদ তারা এখনো জানেন না। সেটাই আমি ভাইদের কথা থেকে আমি অবাক হয়ে গেলাম শুনে। কেননা অ্যাকচুয়াল প্রসেসটা কি, যেটা আমার কমরেড ভাই ঠিকই বলেছে, অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে আগে রাজ্য সরকার ডিক্লেয়ার করবে আমার এতগুলো স্কুল আছে, এতগুলো আমাদের টিচার পদ রিক্ত আছে, এতগুলো টিচার আমি নিয়োগ করব। এই নিয়োগ করার জন্য আমি পরীক্ষা নিচ্ছি, ঠিক আছে, পরীক্ষা মানেই নিয়োগ নয়, কিন্তু আপনি এই যে পরীক্ষাটা নিলেন টিচারদের জন্যই তো নিলেন, টিচার বাছাই করার জন্য নিলেন তো, কিন্তু আপনি নিজে বলতে পারছেন না আপনার কতগুলো টিচার লাগবে। তার মানে কত বড় অপদার্থ সরকার এটা। সায়ন হাত তুলে আছে অনেকক্ষণ ধরে। সায়ন, আমার দুটো কথা। এক নাম্বার কথা হচ্ছে, এই সরকার ক্ষমতায় আসবার পরে যা যা নিয়ম রেগুলেশন ইত্যাদি ইত্যাদি এসছে, সেক্ষেত্রে ডিএলএড বিএড ইত্যাদি সবকিছু বাধ্যতামূলক হয়েছে। তুমি সবাইকে জিজ্ঞেস করো যারা এখন টেট পরীক্ষা দিচ্ছে অথবা যারা এসএসসির জন্য প্রস্তুত হয়ে বসে আছে, গোটা রাজ্য জুড়ে, এমনকি মানিক ভট্টাচার্য গ্রেপ্তার হওয়ার পরেও ব্যাঙের ছাতার মতো ডিএলএড আর বিএড কলেজ গজিয়ে উঠেছে, যারা লাখ লাখ টাকা নিজেদের কোর্স করেছে। যারা এখন পরীক্ষা দিতে যাচ্ছে তারা সবাই লাখ লাখ টাকা খরচা করে। দাদা এখানে একটা কথা আছে, এটা কিন্তু আপনাদের সময় থেকে শুরু হয়েছিল, কেননা বিএড 2 বছরের জায়গায় 1 বছরের করা, এগুলো কিন্তু শেষের দিকে আপনারাও করেছেন। সিপিএম এর আমলে হয়েছিল 2 বছরের জায়গায় 1 বছরের কি বলে বিএড কোর্স ইত্যাদি, ওই এই সব প্রবলেম তখন থেকে শুরু হয়েছে। আমি বলছি আমাদের গ্রাজুয়েট বিএড বা ডিএলএড এর বিরুদ্ধে নয়, কথাটা হচ্ছে যারা লক্ষ টাকা খরচা করে বিএড বা ডিএলএড করছে তার পরবর্তীকালে তাদের নিয়োগ নেই। আর এই 2022 সালে স্বপ্নের টেটের কথা বলছিলে, কেমন স্বপ্নের টেট? যখন কুন্তল অ্যারেস্ট হচ্ছে, কুন্তলের বাড়ি থেকে গিয়ে 2022 সালের ওএমআর শিট খুঁজে পাওয়া যাচ্ছে। আরে এই রাজ্যের সরকার অন্তত একটা তো বেকার যুবকদের জন্য ঠিকঠাক কাজ করুক। আমরা আলোচনা চালিয়ে যাব। যেটা দেবাশিস বাবুরা বারংবার অভিযোগ করেন, এবং এখানে যারা রয়েছেন চাকরি প্রার্থীরা তারাও যে কথা বললেন, টেটের মানেটা তাহলে কি, চাকরির মানেটা তাহলে কি? একটাই আসছে, একদম আসবো, আমি আসবো আপনার কাছে, আসবো আপনার প্রশ্ন নিয়ে আসবো, যে কেন সরকারের তরফ থেকে বা শিক্ষা দপ্তরের তরফ থেকে আগে শূন্যপদ বলা হচ্ছে না? তাহলে যদি জানা থাকে অ্যাপ্লাই করবো না, আমি অ্যাপ্লাই করবো না। নিয়ম করে টেট তো হচ্ছে, কিন্তু নিয়োগটা কোথায় হচ্ছে? টেট মানেই নিয়োগ নয় বলছেন শাসক দলের নেতা, টেট মানেই নিয়োগ নয়, মানে টেট পাস মানেই নিয়োগ নয় বলছেন পর্ষদ সভাপতি। কিন্তু বিজেপি আবার অন্য কথা বলছে, বিজেপি একটা অন্য গন্ধ পাচ্ছে এই টেট নেওয়ার পিছনে। শুভেন্দু অধিকারী কয়েক মাস আগে ভয়ঙ্কর দাবি করেছিলেন, কি বলেছিলেন শোনাবো। আবার ভোট আসছে লোকসভা, আবার টেট হবে। গতবারে টেট হয়েছে, ফর্মের দাম ছিল 150 টাকা, এবারে টেটে হয়েছে ফর্মের দাম 500 টাকা। 27 কোটি টাকা তুলবে প্রাইমারি কাউন্সিল, 2 কোটি টাকা পরীক্ষায় খরচ হবে, আর 25 কোটি টাকা চোর শিক্ষকদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে, হাইকোর্টে লয়ারদের পেমেন্ট হবে। টেট হবে, চাকরি হবে না, চাকরি হবে না। দেখুন, রাজনৈতিক একজন নেতা তিনি বলছেন, এখানে রাজনৈতিক দলের নেতা আছেন, তার কাছ থেকে আমি নেব প্রতিক্রিয়া। তবে তার আগে যারা টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করেছেন, কষ্টের টাকায় ফর্মটা ফিল আপ করেছেন, তাদের মুখ থেকে একটু শুনি। পামেলা দেবী রয়েছেন আমাদের সঙ্গে, 2022-এ টেট পাস করে আছেন পামেলা দেবী। পামেলা দেবী, আপনাদের সময় ফর্মের দাম কত ছিল, কতজন পরীক্ষা দিয়েছিল? 2014তেই বা দাম কত ছিল, কতজন পরীক্ষা দিয়েছিল? এখনই বা দাম কত, কতজন পরীক্ষা দিয়েছে? আমার মনে হয় হিসাবটার প্রয়োজন আছে। পামেলা দেবী, 2014 সালে আমরা 120 টাকা বা 150 টাকা এরকমভাবেই ফর্ম ফিল আপ করেছিলাম। তো তখন পরীক্ষা ফর্ম ফিল আপে
ফিজ ছিল। তারপর আমরা যখন 2022 গতবারে ফর্ম ফিল আপ করলাম, তখন আমরা 150 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম। তখন আমরা প্রায় কাছাকাছি 7 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু 2023-এ যখন ফর্ম ফিল আপ হলো, প্রায় 5 গুণ ফর্ম ফিল আপের ফিজ বৃদ্ধি করা হলো। এখন ফর্ম ফিল আপের ফিজ নেওয়া হলো 500 টাকা। কিন্তু আমাদের প্রশ্ন এটাই, যদি টেট পরীক্ষায় অংশগ্রহণ করা মানেই রিক্রুটমেন্টের প্রসেসের আওতায় আনা নয়, তাহলে বছর বছর এত টাকা ফর্ম ফিল আপ করিয়ে, এত টাকা ফিজ নিয়ে কেন আমাদের মতো বেকার চাকরি প্রার্থীদের, লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদেরকে ফর্ম ফিল আপ করানো হচ্ছে যদি নিয়োগ না দেওয়া হবে? আজ 6 বছর ধরে বসে রয়েছি, 2022 সালে আমাদের কেন নতুন কোনো ইন্টারভিউ নোটিফিকেশন এখনো পর্যন্ত প্রকাশ না করে 2023-এর টেট নেওয়া হলো? কেন এখনো পর্যন্ত কোনো নিয়োগের কোনো ব্যবস্থাই আমাদের 2022 জানেনও না যে শূন্যপদ কত রয়েছে? এখনো কেন আমাদের জানানো হলো না পর্ষদ সভাপতির তরফ থেকে আমাদের শূন্যপদ কত? আমরা প্রত্যেক জেলায় জেলায় ডিপিএসসি অভিযান করেছি, প্রত্যেক জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের কাছ থেকে আমরা শূন্যপদ জানতে পেরেছি। কিন্তু পর্ষদের তরফ থেকে কেন 2022 টেট প্রার্থীদের জন্য শূন্যপদ প্রকাশ না করে, কেন ইন্টারভিউ, সত্যি তো কেন এমন গোপনীয়তা? অনিন্দ্যবাবু কেন এত গোপনীয়তা? আসবো আপনার কাছে। হ্যাঁ অনিন্দ্যবাবু, গোপনীয়তা কেন এত? গোপনীয়তার কোনো ব্যাপার নেই, ওনারা একটা বলছেন। আচ্ছা, শুভেন্দুবাবু যে কথাগুলো বলছেন, দেখুন পাগলে কিনা বলে আর শুভেন্দুবাবু কিনা খায়, ওটা নিয়ে বলুন। আমি শুভেন্দুবাবুর কথার জবাব দিতে খুব বদ্ধপরিকর, বুঝতে পারছি আপনার আগ্রহটা ওটা নিয়ে বেশি। আমি সময় দেব অনিন্দ্যদা, আপনার আগ্রহ ওটা নিয়ে বেশি, আপনি জবাব দেবেন, খুব ভালো কথা। আমার প্রশ্ন হচ্ছে এই মানুষগুলোর কথার জবাব তো দিতে হবে, সেই জবাবটা আগে জানতে হবে। তো টেট পরীক্ষা দিয়ে তারপর ধাপে ধাপে ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে পাস করতে হবে, তারপর তো আস্তে আস্তে নিয়োগ হবে। আরে বাবা, আমি টেট পরীক্ষা দিয়েছি, আমাকে নিয়ে নাও। শূন্যপদ হয় না এরকম ভাবে, শূন্যপদ তাকে ইন্টারভিউতে পাস করতে হবে, তারপর ধাপে ধাপে নিয়োগ হবে। এই রাজ্য সরকার সেই ধাপে ধাপে নিয়োগ করছে, কোর্ট যেভাবে বলেছে, যেভাবে বলছে সেই মতো নিয়োগ হচ্ছে। সঙ্গীতা দেবী, আপনার কাছে একটু যাই। আপনি একটা মানে যে প্রশ্ন করেছেন, সত্যিই তো মানে চাকরি মানেটা কি, চাকরিটা পাবো কি করে? টেট পাস বলছে চাকরি হবে না। অনিন্দ্য স্যারের কথাটাতে একটু যেতে চাই। হ্যাঁ বলুন। আমাকে ক্ষমা করবেন যদি আমি ভুল বলে থাকি, কিন্তু স্যার আপনি বলছেন টেট পাস করে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ দিয়ে রেজাল্ট বেরোলে তারপরে তুমি চাকরিটা পাবে, কিন্তু আমাদের তো রেজাল্টই প্রকাশ করা হয়নি। আমরা তো জানি না আমরা পাস করলাম না ফেল করলাম। যদি আমি পাস করে থাকি, আমি কত নাম্বার কম পেয়ে পাস করলাম, কত নাম্বার কম পেয়ে আমি রেজাল্ট মানে ইন্টারভিউতে পার্টিসিপেট করব, কত নাম্বার কম থাকার জন্য আমার আগের ছেলেটা চাকরি পেলে অথচ আমি পেলাম না।